ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো তো? জানো, সেই দিন মণিমালার দেওয়া সব লেখাগুলো পড়তে পড়তে হঠাৎ পেলাম এমন একটা লেখা যেটা কিনা মুক্তামালা লিখেছে। আর লেখাটা এত মজার যে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তাই চলে এলাম গল্পটা শেয়ার করতে। কিন্তু গল্প শুরুর আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। করে নিয়েছো তো? তাহলে শুরু করি আজকের গল্প। লেখালেখির কাজ দিদিই ভালো পারে, ওর মধ্যে সেই প্রতিভা আছে। মাঝে মাঝে তার গায়েন স্বামীর সে অনেক গানও লিখে দিয়েছে। তাদের সম্পর্ক ছিল বেশ মধুর। ভাবা যায় এই দিদি নাকি একদিন জানলার ফাঁক দিয়ে দেখে আমার ওনাকে পছন্দ করেছিল। আসলে দিদির চিরকালই বাজিয়েদের বেশি পছন্দ। দিদি নিজেও তো অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারত। তাই বোধহয় তার প্রথমে তার স্বামীর বায়েন বন্ধুকে পছন্দ হয়েছিল। কিন্তু বাদ সাধল উচ্চতা। দীর্ঘাঙ্গী দিদির পাশে বায়েন যে মানাবে না, তাই অগত্যা আমার বাবা মানে হাল্লার রাজা সমাধান দিল। আমার সঙ্গে বিবাহ হলো গুপি গায়েনের বায়েন বন্ধুর। অবশ্যই তা আমাদের দুইজনের মনেই তেমন কোনো খেদ নেই। আসলে এনাদের দুইজনের মতন এত সরল আর ভালো মানুষ স্বামী আমরা কোনোদিনই পেতাম না। কত বীর রাজকুমারী তো দেখলাম, কারোর মধ্যে এনাদের মতন সরলতাও নেই, বড় মনও নেই। সবাই যেন খুব অহংকারী, দাম্ভিক। এইসব লিখতে লিখতে একটা পুরনো কথা মনে পড়ল, আমাদের স্বয়ংবরের কথা। বেশ একটা রগড় হয়েছিল সেই দিন। আজ বরং সেই কথা লিখে রাখি। অনেককাল আগের কথা, তখনও হাল্লায় দুষ্টু মন্ত্রী এসে পৌঁছায়নি, বরং এই ঘটনার পরেই তার আগমন। সে যাই হোক, এইবার এই ঘটনার কথায় আসা যাক। তখন আমাদের বয়স খুব বেশি না হলেও বিবাহযোগ্য হয়েছি আমরা। এরকম এক সময় বাবা আর জ্যাঠা মিলে ঠিক করলো আমাদের দুই বোনের জন্য স্বয়ংবর সভার আয়োজন করবে। এই সভা হবে শুন্ডিতে। যেমন ভাবা তেমনি কাজ। খুব শীঘ্রই সব দেশের বীর ও রাজকুমারদের কাছে দূতের মারফত গেল স্বয়ংবরের খবর। আমাদের দুই একটা কীর্তির কথা তখন অনেক লোকেই জানতে শুরু করেছে এবং সবাই তখন আমাদের স্ত্রী রূপে পেতে আগ্রহী। তাই স্বয়ংবর সভায় যে কি পরিমাণ ভিড় হয়েছিল তা বোঝাতে গেলে লোকে আমাদের অহংকারী বলবে। তাই সেই নিয়ে আর কোনো কথা বলছি না, সোজা বলি সবার দিনের কথা। সবার দিন জ্যাঠাবাবু মানে আমাদের শুন্ডির রাজা ঘোষণা করলেন যে যেহেতু অনেক রাজপুত্ররা উপস্থিত হয়েছে আজকের দিনে, তাহলে এক প্রতিযোগিতা করা যাক, যাতে রাজকুমারীদের পক্ষে নিজেদের যোগ্য রাজপুত্র নির্বাচন সহজ হয়ে যায়। এক রাজপুত্র বলল, তা মহারাজ কেমন প্রতিযোগিতা? জ্যাঠামশাই বললেন, আমাদের কন্যারা সব বিষয়েই খুব পারদর্শী, তাই তারা দুজনে মিলে এক খেলার আয়োজন করেছে। এই খেলায় যে জিতবে সেই পাবে রাজকুমারীদের। কি রাজি তোমরা? রাজপুত্ররা অনেকক্ষণ কোনো কথা বলল না। শেষে সবাই বলল, বেশ রাজি আমরা। জ্যাঠামশাই বলল, খেলাটি আর কিচ্ছুই না। শুন্ডিন জঙ্গলের মধ্যে আছে বিশাল পাহাড়, এক মায়াবী পাহাড়। 2 দিনের বেশি এর আয়ু নয়। এই পাহাড়ের চূড়ায় আছে দুটো রত্নফল। 2 রাজকুমারীর জন্য যে বা যারা এই ফল আনতে পারবে তারাই পাবে রাজকুমারীদের। হ্যাঁ, কথাটা একদম ঠিক। এই খেলা আমি আর দিদি তৈরি করেছিলাম। আমরা তখন মোটেই বিয়ের জন্য প্রস্তুত নই, তাও কিনা আমাদের বাবারা আমাদের স্বয়ংবর সভার আয়োজন করে দিল। এই ভেবে আমরা বেশ রেগে গিয়েছিলাম। তখন দিদি বলল, বেশ, স্বয়ংবরই যদি হয় তাহলে শুধু বীর নয়, ভালো মানুষ একজনকে বিয়ে করব, যে হবে নম্র ভদ্র মানুষ এবং সকল পশু পাখিকে যোগ্য সম্মান দিতে পারবে, ছোটদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে, নিজের বিপদকে তুচ্ছ করে যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে, যার কাছে প্রতিটা দিন এক বিস্ময়কর অনুভূতি নিয়ে আসবে, যে প্রতি মুহূর্তে শিখতে তৈরি, যে আনন্দকে শুষে নিতে জানবে, কুপবন্দুক নয়, পৃথিবীর আলো বাতাসকে বুকে নিয়ে এক বাউল মনের অধিকারী হবে, যে সেই হবে আমাদের যোগ্য স্বামী।
আমি সায় দিয়ে বললাম, একদম হক কথা। এরপর আমরা বাবা আর জ্যাঠামশাইকে বললাম আমাদের প্রস্তাবের কথা। তারা প্রথমেতে সায় না দিলেও পরে মেনে নেয় আমাদের কথা। আমরা শুন্ডির গ্রন্থাগার থেকে পাই এক জাদুবিদ্যার বই। আমাদের দুইজনের মধ্যে আমার জাদুবিদ্যার প্রতি বেশি ঝোঁক ছিল। আমি ফকির, সাধু, পাগলি, বষ্টমী, এমনকি যেসব মেয়েদের লোকেরা ডাইনি বলে দূরে সরিয়ে দেয়, আমি তাদের সাথেও মিশে দেখেছি। তারা কেউই বাজে নয় এবং জেনে বুঝে মানুষের ক্ষতি তো মোটেও করে না। যাই হোক, এদের সবার থেকে আমি একটু আধটু জাদুবিদ্যা শিখেছিলাম। ছোটখাটো বিস্ময়কর ঘটনা, যেমন ঝাঁটায় পক্ষীরাজ ছাড়ায় হাওয়ায় উড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো, অদৃশ্য হওয়া বা কয়েক মুহূর্তের জন্য অন্য জীবের রূপ নেওয়া, এই সবই আমি পারতাম। যাই হোক, সেই জাদুবিদ্যার বই থেকে আমরা জানতে পারলাম মায়াবী পাহাড় বানানোর কৌশল। আমি দিদির সাহায্যে সেই মায়াবী পাহাড় তৈরি করলাম। এই পাহাড়ের আয়ু মোটে 2 দিন। 2 দিন পর এই পাহাড় আপনা আপনি হাওয়ায় মিলিয়ে যাবে, কিন্তু 2 দিনই আমাদের জন্য যথেষ্ট। পাহাড় তৈরির পর আর একটা কাজ ছিল, আর তা হলো পশু পাখিদের কিছু নির্দেশ দেওয়া। তা আমার দিদি খুব সহজেই দিয়ে দিল। এরপর শুরু হলো প্রতিযোগিতা। প্রথম ধাপে রাজপুত্রদের জঙ্গল পেরোতে হবে। সেইখানে তাদের সাহায্য করবে জঙ্গলের পশু পাখিরা। এই ক্ষেত্রে দেখলাম বেশিরভাগ রাজপুত্ররাই সেই ব্যাপারটা বুঝতেই পারলো না। তারা ভাবলো পশু পাখিরা বোধহয় তাদের বিরক্ত করতে এসেছে। কেউ কেউ তো আবার নিজের বীরত্ব দেখাতে গিয়ে তাদের হত্যা করতে উদ্যত হলো। তারা কোনো মতে প্রাণে বাঁচলো, কিন্তু কিছু রাজপুত্র পশু পাখিদের সাহায্য নিল এবং বিশাল পাহাড়ের খোঁজ পেল। সঙ্গে সেই 2-1 যারা এদের ভাষা জানতো আমার দিদির মতন। কিন্তু খেলা তো পাহাড়ের খোঁজে তো শেষ ছিল না। খেলা শেষ হতো পাহাড়ের উপরে রাখা রত্নফলের উদ্ধারের পর। তাই খেলা চলতে থাকলো। বিশাল পাহাড় আমরা যেখানে তৈরি করেছিলাম সেইখানের আশেপাশের প্রকৃতি বেশ সুন্দর। ঠিক যেন মনে হয় কোনো চিত্রশিল্পী নিজের তুলির টানে তৈরি করেছে একটি চিত্রপট। মায়াবী হলেও বিশাল পাহাড়ের আশেপাশে ছিল বেশ কিছু রঙিন ফুলে ভরা গাছ। সে ফুলের কি বাহার আর কি তার রং, একবার দেখলে চোখ জুড়িয়ে যায়। রসিক যদি কেউ থাকে তাহলে শত মুশকিলের মধ্যেও হয়তো তার গলা দিয়ে গান বেরিয়ে আসবে। যে শেষ 5 রাজপুত্র বিশাল পাহাড়ের কাছে এসে পৌঁছালো, তাদের মধ্যে নয়নপুরের রাজপুত্র নয়ন ও দিঘিপুরের রাজপুত্র সমুদ্রকুমার আমাদের 2 জনের বেশ পছন্দ হয়েছিল। আমার বিশেষ করে রাজপুত্র নয়নকে। তার টানা টানা চোখের মধ্যে না জানি কি এক অনাবিল সৌন্দর্য ছিল। ওইদিকে সেতার বাদক সমুদ্রকুমার মন জয় করেছিল দিদির। দিদি বিশেষ করে ভেবেছিল এত সুন্দর প্রকৃতি দেখে হয়তো সমুদ্রকুমারের মুখ দিয়ে সারগাম না হলো 2-1টি বাহবার কথা তো বেরোবেই। কিন্তু হলো তার উল্টো। সমুদ্রকুমার বিশাল পাহাড়ের কাছে এসে হতাশ গলায় বলল, তুস চাই, এত খারাপ পাহাড়, এতে চড়বো কি করে? আশেপাশে এসব জঞ্জালের বদলে যদি কয়েকটা শক্ত ঝুড়িওয়ালা বড় গাছ থাকতো তাহলে অন্তত একটা দড়ি বানানোর চেষ্টা করতে পারতাম। তা না, যত সব ভুলভাল গাছে ভর্তি এই জায়গা। এই বলে সে একটা গাছে বেশ জোরে একটা লাথি মারল। দিদির দেখলাম মুখটা কালো হয়ে গেল। সবাই তখন চারিদিক তন্ন তন্ন করে দড়ি খুঁজতে লাগলো, কিন্তু কেউ একবারও একজোট হয়ে একটা সমাধান বার করার চেষ্টা করলো না। সবাই একে অপরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবছিল। তা ভাবুক, প্রতিযোগিতা বলে কথা, কিন্তু তাই বলে তারা এমন একটা কাজ করবে এইটা আমি ভাবতে পারিনি। 5 জনের মধ্যে একজন ভীমপুরের রাজপুত্র বল্লভ চৌধুরী কোথা থেকে একটা দড়ি জোগাড় করলো। সঙ্গে সঙ্গে নয়নপুরের রাজপুত্র নয়ন 3টে তীর ছুড়ল বল্লভ চৌধুরীর উদ্দেশ্যে। একটা তার কাঁধ লক্ষ্য করে, অন্যটা তার বাপা লক্ষ্য করে, আর তৃতীয়টা তার ডান হাত লক্ষ্য করে, যেই হাতে কিনা দড়িটা ছিল। তীর এত আকস্মিক বিঁধল
যে এসে কিছু বোঝার আগে নয়ন তার হাত থেকে দড়ি টেনে নিল। কিন্তু বল্লভী নিজেকে সামলাতে বেশি সময় লাগলো না। সে যন্ত্রণায় কাতরে চেঁচিয়ে উঠল, কাপুরুষ! অন্যদিকে নয়ন পাহাড়ে ওঠার আগেই তাকে ঘিরে ধরলো বাকি রাজপুত্ররা। আর তারপর শুরু হলো সে কি যুদ্ধ! যুদ্ধ শেষ হওয়ার নামই নেই। এইদিকে 2 দিন শেষ হতে চলল, কিন্তু রাজপুত্রদের সেই দিকে খেয়ালই নেই। তারা ভুলেই গিয়েছে তারা কি কারণে এখানে এসেছিল। তারা এখন যুদ্ধে মেতেছে। মায়াবী পাহাড় 2 দিন পর আপনা আপনি মিলিয়ে গেল। তখনও রাজপুত্রদের সেই সবের দিকে খেয়াল নেই, তারা যুদ্ধই করে যাচ্ছে। শেষে রাজপুত্রদের এই ছোট্ট যুদ্ধ আকার নিল এক বড় যুদ্ধে এই 5 রাজপুত্রদের রাজ্যের মধ্যে। বাবা জ্যাঠামশাই অবশ্য সুকৌশলে নিজেদের এই যুদ্ধ থেকে বার করে আনলো। তারপর নিজেদের নাক মুলল, কান মুলল। তারপর বলল, ঘাট হয়েছে আমাদের, আর কোনো দিন স্বয়ংবরের আয়োজন করব না। আমাদের মেয়েদের বিবাহ ভগবান দেখে নেবেন। তা সে ভগবানই দেখলো। আমাদের মনের মতন স্বামী তারা 2 গ্রাম্য যুবকের বেশে আমাদের কাছে পাঠালো। ভাগ্যিস। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকে মুক্তামালার লেখা একটা গল্প? বেশ মজার না? তা ভালো লেগে থাকলে প্লিজ গল্পটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সঙ্গে। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। আজ তবে আসি, টাটা।